ওরা যখন এসব বলাবলি করছিল, লিজা তখন নাসেরকে বলছিল, তুমি তো আমাকে জিজ্ঞেস করছিলে আমি তোমার প্রতি কেন সদয় হয়েছি। তুমি তো তখন আমাকে শত্রু ভেবে কথা জিজ্ঞেস করছিলে। আচ্ছা, তুমিই বলো তো, তোমার আমার মাঝে কিসের শত্রুতা? শত্রুতা তো তোমার ও আমার সুলতান ও সম্রাটের ব্যাপার। তাদের সে শত্রুতা তোমার ও আমার মাঝে অন্তরায় সৃষ্টি করবে কেন? আর বন্ধুত্বই বা কেমন করে হবে যেখানে আমরা দুই প্রতিদ্বন্দ্বী দলের সদস্য? আর নাসের জিজ্ঞেস করল, সেটা তো লড়াইয়ের ময়দানের ব্যাপার। আচ্ছা, এটা কি কোনো যুদ্ধের মাঠ, নাকি এখানে এখন কোনো সংঘাত চলছে? এই নিস্তব্ধ রাত, এই শীতল হাওয়া, এই ফুলের সুবাস, এই নির্জনতা, এরা কি যুদ্ধের কথা বলে, নাকি প্রেমের বারতা বয়ে আনে? প্রেমের বারতা তো প্রেমিক প্রেমিকার জন্য। আমরা তো যোদ্ধা, আমরা কমান্ডো সৈনিক। প্রেমের ভাবালুতায় মজে যাওয়ার সময় কোথায় আমাদের? লিজা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে দীর্ঘশ্বাসের তপ্ত বাতাস যেন আর নাসেরকে স্পর্শ করে গেল। লিজা তার কোমল বাহু আর নাসেরের কাঁধে রেখে বলল, তুমি কি সত্যি এক কঠিন পাথর? আমি শুনেছিলাম মুসলমানের মন রেশমের মতো নরম ও কোমল। ধর্ম বিষয়টা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে তুমি কি নিজেকে এবং আমাকে মানুষ ভাবতে পারো না? তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, এটা তো পরের ব্যাপার। পৃথিবীতে আমরা তো এসেছি মানুষ হিসাবে। সে মনুষ্যত্বের কি কোনো মূল্য নেই? আমাদের উভয়ের বুকের মধ্যে আল্লাহ যে একটা কোমল মন দিয়েছেন, তাকে কি তুমি অস্বীকার করতে চাও? চোখ বন্ধ করে একটু হৃদয়ের হাহাকার শোনো। উপরের আবরণ সরিয়ে অন্তরের অন্তঃস্থলে যে সুরের মূর্ছনা বাজছে, কান পেতে শোনো সে আওয়াজ। নিজের আত্মাকে জিজ্ঞেস করো সে কি চাই। চারদিক থেকে একটি ধ্বনি কেবল শুনতে পাবে তুমি, ভালোবাসা, ভালোবাসা। এই ভালোবাসাকে যে অস্বীকার করে সে মানুষ নয়, হয় সে ফেরেশতা নয়তো শয়তান। জানি না তুমি এর কোনটি। দেখো লিজা, আমি ফেরেশতাও নই, শয়তানও নই, আর 10 জন রক্তমাংসের মানুষের মতো আমিও মানুষ। কিন্তু আমার যেমন আত্মা আছে তেমনি বিবেকও আছে। আত্মা আমার কাছে অনেক কিছুই চাই, কিন্তু আমি ততটুকুই তাকে দেই যতটুকু বিবেক অনুমোদন করে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি জানো? পশু আত্মার গোলামি করে, আর মানুষ বিবেকের হুকুম মতো চলে। তুমি কি তোমার বিবেককে অস্বীকার করতে চাও? তুমি কি বলতে চাও তোমার মধ্যে বিবেক বলে কিছু নেই? হয়তো আছে, নয়তো নেই, লিজা উদাস কণ্ঠে বলল। তুমি পুরুষ মানুষ, তুমি তোমার মনকে বাঁধতে পারো, কিন্তু আমি যে এক অবলা নারী, আমার তো সে শক্তি ও সাহস নেই যা দিয়ে আমি বশ করব আমার চিত্তকে। আমি আমার অন্তরের হাহাকার শুনব, তার বেদনায় ক্ষতবিক্ষত হব। আমার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত চিত্ত দেখে আমার দুর্বল মন ছন্নছাড়া হয়ে যাবে। এই তো আমাদের নিয়তি। আচ্ছা, বলতে পারো নিয়তি এত নিষ্ঠুর কেন? নিয়তিকে অযথা দোষারোপ করছো কেন? সে তো আমাদের দুজনকে দুই আলাদা ঠিকানা ঠিক করে দিয়েছে, যাতে বেদনার তীর পরস্পরকে বিদ্ধ করতে না পারে। না, ভুল বললে তুমি। 2 দিন আগেও আর নাসের বলে কাউকে চিনতাম না আমি। নিয়তি তোমাকে আমার কাছে এনে দিয়েছে। তোমাকে দেখে আমার চোখে নতুন স্বপ্নের বীজও বুনেছে নিয়তি। আমার মনের ভেতর তোমার যে ছবি অক্ষয় হয়ে আছে, সে ছবি কে এঁকে দিয়েছে আমার মনে? এটাও নিয়তিরই কাজ। আমার মনের মণিকোঠায় তোমার যে ছবি খোদাই করা হয়েছে, পৃথিবী উল্টে গেলেও সেখান থেকে কেউ কোনোদিন তা সরাতে পারবে না। লিজা, এসব কথা বলে আমাকে তুমি পটাতে পারবে না। ট্রেনিং দেওয়ার সময়ই এ ব্যাপারে আমাদের সাবধান করা হয়েছে। তোমাদের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য বারবার সতর্ক করা হয়েছে আমাদের। অতএব আমার পেছনে সময় ব্যয় না করে তুমি অন্য কাজে মন দিতে পারো। আমাকে তুমি তাদের দলে ফেলতে চাও যারা প্রতারক, ধোঁকাবাজ। তোমার বিশ্বাস, ভালোবাসার কথা বলে আমি তোমাকে ফাঁদে জড়াতে চাইছি, কিন্তু না, এটা তোমার ভুল ধারণা। লিজা কিছুটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, তাহলে শোনো, আমি তোমাকে নেশাগ্রস্ত অবস্থায় এই দুর্গে নিয়ে এসেছিলাম। শেখ মান্নান
তোমাদের 4 জনকে কারাগারের গোপন প্রকোষ্ঠে বন্দী করার হুকুম দিয়েছিল। যদি তোমাদেরকে সেখানে সত্যি বন্দী করা হতো তবে তোমাদের লাশ ছাড়া আর কিছুই সেখান থেকে বের হতো না। আমি তোমাদের এই পরিণতির কথা স্মরণ করে শিউরে উঠলাম। শেখ মান্নানকে বললাম, এরা তোমার কয়েদি নয়, আমাদের শিকার। এরা আমাদের হেফাজতেই থাকবে। এই নিয়ে ওর সাথে আমাদের অনেক কথা কাটাকাটি হয়। সে শর্ত আরোপ করে বলে, যদি তুমি এই বন্দীদেরকে কয়েদখানার জাহান্নাম থেকে বাঁচাতে চাও তবে এক শর্তে আমি তা মেনে নিতে পারি। তুমি আমার স্বপ্নপুরীতে এসে আমার আশা পূরণ করবে। কিন্তু শেখ মান্নানের মতো জঘন্য খুনিকে আমি ঘৃণা করি। তার মতো এক বুড়োর কুৎসিত আহ্বান প্রত্যাখ্যান করে আমি বলি, এটা কিছুতেই সম্ভব নয়। শেখ মান্নানও তার শর্তে অনড়। বলল, ঠিক আছে, এই 4 কমান্ডো কারাগারে থাকবে নাকি তুমি আমার স্বপ্নপুরীতে আসবে এটা তুমিই ফয়সালা করো। এ শর্তের কোনো নড়চড় হবে না। কারিশমা আমাদের ঝগড়া থামাতে অনেক চেষ্টা করেছে। সে একবার শেখ মান্নানকে বুঝায়, একবার আমাকে, কিন্তু আমরা উভয়েই যার যার সিদ্ধান্তে অটল থাকি। তখন কারিশমা আমাকে একদিকে টেনে নিয়ে বলল, লিজা, এটা শেখ মান্নানের দুর্গ। আমাদের মতো 2 মেয়ে তার সাথে লাগালাগি করে কখনো পারবো না। তুই যদি শেখ মান্নানের কাছে নাও যাস, আপাতত তুই তার শর্ত মেনে নে। তারপর কি করা যায় আমিই দেখব। আমার তখন জিদ চেপে গেছে। যে করে হোক তোমাদের আমি মুক্ত রাখার অটল সিদ্ধান্ত নিলাম। কেন যেন আমার তখন মনে হচ্ছিল, যুগ যুগ ধরে তুমি আমার পরিচিত। আমি যেন তোমাকে আজ থেকে নয়, সেই ছোট্টবেলা থেকেই ভালোবেসে এসেছি। শুধু তোমার জন্যই আমার এই দেহ ও মন এত যত্ন করে গড়ে তুলেছি। আমি শেখ মান্নানের শর্ত মেনে নিয়ে তোমাদের মুক্ত করে দিলাম। তুমি কি তোমার সম্ভ্রম ও ইজ্জত কুরবানি করে দিয়েছ? আর নাসের উদ্বিগ্ন হয়ে ব্যথিত কণ্ঠে বলল, না। লিজা বলল, আমি শুধু তাকে ওয়াদা দিয়েছি। বলেছি 2 দিন সময় দাও, আমার শরীরটা এখন ভালো নেই। শরীর ঠিক হলেই তোমার ডাকে আমি সাড়া দেব। এই বলে তাকে ঠেকিয়ে রেখেছি। তুমি খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলেছ লিজা। শেখ মান্নান মানুষ নয় জানি, কিন্তু সে আমার আশ্বাসেই খুশি। আমার সম্মতি শুনে সে খুশিতে ডগমগ হয়ে বলেছে, ঠিক আছে, ভালো হওয়ার আগ পর্যন্ত যত খুশি কেল্লার ভেতর মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ফিরে বেড়াও। ভালো হলেই চলে আসবে আমার কাছে। আর নাসের বলল, ঠিক আছে, তুমি চাইলে আমি তোমার ইজ্জত ও সম্ভ্রমের হেফাজত করব। আমি কি তাহলে ধরে নেব তুমি আমার ভালোবাসাও গ্রহণ করেছ? লিজা তার ডাগর 2 চোখ তুলে জিজ্ঞেস করল, আর নাসেরকে? আর নাসের এ প্রশ্নের কোনো উত্তর দিল না। সে তখন ভাবছিল তার প্রশিক্ষণকালীন শিক্ষার কথা। ট্রেনিং দেওয়ার সময় তাদের বারবার সাবধান করে বলা হয়েছে, ইহুদি ও খ্রিস্টান মেয়েদের থেকে সবসময় দূরে থাকবে। তারা তাদের রূপ ও যৌবনের পসরা নিয়ে তোমাদের সম্মোহিত করতে চাইবে। ভালোবাসার নামে প্রতারণার ফাঁদ বেঁধে জালে আটকাতে চেষ্টা করবে তোমাদের। কিন্তু সে সাবধানতা মুখের ভাষা ও কিছু উপদেশ ছাড়া আর কিছু ছিল না। এসব মেয়েদের ফাঁদ কত ভয়ঙ্কর ও জাল কত শক্ত হতে পারে এ সম্পর্কে কোনো বাস্তব ধারণা ছিল না আর নাসেরের। আর নাসের ও তার সঙ্গীরা নারীর চাক্ষুষ হামলার শিকার হয়নি কোনোদিন। ফলে সতর্কতা সত্ত্বেও এমন হামলা থেকে বাঁচার কোনো বাস্তব অভিজ্ঞতা বা ট্রেনিং তারা পায়নি। এখন যখন এক খ্রিস্টান মেয়ে তাকে এই ফাঁদে ফেলার চক্রান্ত করছিল, তখন মানুষের স্বভাবগত দুর্বলতার শিকার হতে লাগলো আর নাসের। তার জ্ঞান ও বুদ্ধি ক্রমে দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলো। সেখানে প্রভাব ফেলতে লাগলো বিভ্রান্তির মোহ। সে মরুভূমির উত্তপ্ত বালুকারাশিতে এবং কণ্টকাকীর্ণ জঙ্গলে মৃত্যুর সাথে লড়াই করতে অভ্যস্ত। ভয়ভীতি কখনো তাকে আচ্ছন্ন করতে পারেনি, কিন্তু এখানকার দ্বন্দ্ব তো তার প্রজ্ঞার সাথে আবেগের। প্রজ্ঞাকে সজাগ ও সচল রাখতে হয় সক্রিয় চেতনার মাধ্যমে, আর আবেগ পরিবেশের হাতে পড়ে আপনাতেই চেপে বসে মানুষের মনের গোপন তন্ত্রীতে। একটির জন্য দরকার সচেতন কর্মপ্রয়াস, অন্যটির জন্য দরকার এই প্রয়াসের সামান্য নিষ্ক্রিয়তা। ফলে সচেতন না থাকলে সহজেই মানুষ আবেগবন্দী হয়ে পড়ে
আর নাসের সে নিষ্ক্রিয়তারই শিকার হতে লাগল। সে লিজার মতো এমন আকর্ষণীয় ও সুন্দরী মেয়ে জীবনে কখনো দেখেনি। প্রথম যখন সে লিজাকে দেখেছিল তখন তার সৌন্দর্য তাকে মুগ্ধ করলেও সেই সৌন্দর্যের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ সৃষ্টি হয়নি তার। কিন্তু এখনকার পরিবেশ ভিন্ন। লিজার রেশমের মতো কোমল চুল কখনো তার গাল, কখনো তার বাহু স্পর্শ করছিল। সেই স্পর্শ তার অস্তিত্বে জাগিয়ে তুলছিল এক অনাস্বাদিত শিহরণ। সেই শিহরণে বারবার তার দেহ কেঁপে কেঁপে উঠছিল। তার জীবনে এমন ঘটনাও ঘটেছে, শত্রুর নিক্ষিপ্ত তীর কয়েকবারই তার দেহকে স্পর্শ করে চলে গেছে। বর্ষার আঘাতে তার শরীরের চামড়া ছিঁড়ে গেছে, তবুও সেদিকে সে খেয়াল করেনি, এমনকি ভীতও হয়নি। তীর ও বর্ষার আঘাত তার মনে কোনোই কম্পন জাগাতে পারেনি। মৃত্যুও কয়েকবার তার সামনে দিয়ে চলে গেছে, কিন্তু তাকে ভড়কে দিতে পারেনি। সে আগুন নিয়ে খেলেছে। দুশ্মনের রসদ ভাণ্ডারে আগুন দিয়ে সেই অগ্নিশিখার ভেতর থেকে সে হাসতে হাসতে লাফিয়ে বেরিয়ে এসেছে দ্বিধাহীন চিত্তে। সেই বীর আজ নতুন এক আক্রমণের শিকার। কি করে এই আক্রমণের মোকাবেলা করবে তা তার জানা নেই। অবস্থা এখন এমন যে সে যে আক্রান্ত এই অনুভূতিও যেন সে হারিয়ে ফেলেছে। সামান্য এক অবলা মেয়ের চুলের সৌরভ ও তার কণ্ঠের জাদু আর নাসেরের মধ্যে যেন ভূকম্পনের মতো কাঁপন সৃষ্টি করল। সে কাঁপন যেন তাকে অবশ করে ফেলল। সে আবেশ বিহবলতার কারণে এই মেয়ের মাদকতাময় প্রলোভন থেকে বাঁচার চেষ্টা বাদ দিল আর নাসের। তীর ও বর্ষার আঘাত থেকে বাঁচার যেমন চেষ্টা ছিল তার, তেমন কোনো চেষ্টা করল না সে। এমনকি চেষ্টা যে করতে হবে এই কথাও যেন সে ভুলে গেল। লিজা তার যতই কাছে সরে আসছিল, এই আচ্ছন্নতা ততই তাকে আরও তীব্রভাবে গ্রাস করছিল। একসময় আর নাসেরের মনে হলো লিজাকে নিবিড় করে কাছে পাওয়ার স্বপ্ন বা ইচ্ছে তার মধ্যেও জেগে উঠেছে। লিজা ছিল ট্রেনিং পাওয়া যুবতী। কেমন করে শিকারীকে বশীভূত করতে হয় তার সব ছলাকলায় জানা ছিল তার। সে তার এতদিনের শেখা বিদ্যা বাস্তবে প্রয়োগ করে দেখছিল। আর নাসেরের হৃদয়ে আকাঙ্ক্ষার পিপাসা জাগল। এমন এক পিপাসা, মরুভূমির পিপাসার সাথে যার কোনো সম্পর্ক নেই। এ পিপাসার ধরন ভিন্ন, পিপাসা নিবৃত্তির পদ্ধতিও ভিন্ন। পানি দিয়ে যে পিপাসাকে নিবৃত্ত করা যায় না। রাত যতই বেড়ে চলল আর নাসের হারিয়ে যেতে লাগলো লিজার ভুবনে। প্রথম তার দেহ কাঁপল, পরে তার ঈমান কাঁপল, তারপর আবেগের স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে চলল অজানা স্বপ্নের রাজ্যে। হ্যাঁ, আর নাসের আবেগ মথিত স্বরে বলল, আমি তোমার ভালোবাসা গ্রহণ করে নিলাম, কিন্তু এর পরিণাম কি হবে জানি না। নাসের, পরিণামের কথা আমিই কি জানি? তোমার সাথে এভাবে দেখা হবে, তোমাকে দেখে আমি নিজেকে হারিয়ে ফেলব তোমার মধ্যে। দুদিন আগেও কি আমি তা জানতাম? তোমার আমার ধর্ম আলাদা, জগৎ আলাদা, অথচ সেসব অবলীলায় তুচ্ছ করে আমরা দুজন একাকার হয়ে যাব। কে জানতো এ কথা? অন্ধকারের মাঝেও তারার আবছা আলোয় ওরা একে অন্যের মুখের দিকে তাকিয়েছিল। আর নাসেরের হৃদয় তোলপাড় করছিল নানা রকম জটিল দ্বন্দ্বে। সে লিজার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি কি আমাকে তোমার ধর্ম ত্যাগ করে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলবে? তুমি কি এখন আমাকে তোমার সঙ্গে যেতে বলবে? না, আমি এমন কোনো সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দেওয়ার কথা কখনো ভাবিনি। লিজা বলল, যদি তুমি আমার সঙ্গে যেতে চাও যাবে, আর যদি আমাকে জীবনের মতো সঙ্গিনী করে তোমার সাথে নিয়ে যেতে চাও, আমি খুশি মনে তোমার হাত ধরে পথে নামতে রাজি। ধর্মকর্ম আমি কখনো তেমন একটা করিনি। যদি তুমি চাও ধর্ম ত্যাগ করতেও আমার কোনো আপত্তি নেই। তোমার জন্য যে কোনো ত্যাগ ও কোরবানি করতে আমি প্রস্তুত। আমার পবিত্র ভালোবাসার কসম, ভালোবাসা ছাড়া তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমার নিষ্কলুষ প্রেম পার্থিব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। তুমি যেমন আমার হৃদয়ে আসন গেড়ে বসে আছো, আমি শুধু তেমনি তোমার আত্মায়, তোমার চেতনায় একটু ঠাঁই চাই। প্রেমের জালে পুরোপুরি বন্দী হয়ে গেল আর নাসের। রাত তখন অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে।
আর নাসের তবু সেখান থেকে ওঠার নাম নিল না। একসময় লিজাই তাকে বলল, রাত প্রায় শেষ হতে চলল, কেউ এভাবে আমাদের দেখে ফেললে পরিণতি খুবই খারাপ হবে। তুমি তোমার কামরায় চলে যাও। কি করে আমরা এখান থেকে বের হব সে চিন্তা আমি করছি। আমাদের এ সম্পর্কের কথা এখন কাউকে বলার দরকার নেই। কখন কি করতে হবে সময় মতো সব আমি তোমাকে জানাবো। আর নাসের কামরায় প্রবেশ করল। তার সঙ্গীরা তখন গভীর নিদ্রায় নিমগ্ন। সেও শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম এলো না। লিজাও তার কামরায় প্রবেশ করল। দেখল কারিশমা ঘুমিয়ে আছে। সে পোশাক পাল্টাতে শুরু করল। তখনই চোখ মেলে চাইল কারিশমা। এত দেরি হলো যে? কারিশমার প্রশ্ন। আইবির কমান্ডো বাহিনীর পাথর গলানো কি এতই সহজ যে এক ফুতেই মোমের মতো নিভে যাবে? লিজা বলল, মোমের মতো না নিভুক, আগুনের পরশ পেলে মোমের মতো গলতে দোষ কি? তা শেষ পর্যন্ত পাথর কি গলল? কেন, তুমি কি ভেবেছিলে আমি ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসব? না, বলছিলে পাথর খুব শক্ত, তাই বললাম। হ্যাঁ, পাথর খুব শক্ত, লিজা উত্তর দিল। সেজন্যই আমাকে খুব সাবধানে বেছে বেছে তীর ছুটতে হয়েছে। তবে তুমি এখন এ কথা ভাবতে ভাবতে নিশ্চিন্তে ঘুমোতে পারো যে সে তোমার বান্ধবীর একান্ত গোলাম হয়ে গেছে। সত্যি করে বলো তো, সে তোমার গোলাম হয়েছে না তুমি তার কৃতদাসী হয়ে ফিরে এসেছ? তুমি যে আবেগী মেয়ে, আমার তো ভয় হচ্ছে পুরুষ স্পর্শে তুমিই না গলে মোম হয়ে যাও। কারিশমা বলল, ভয়টা একেবারে অমূলক নয়। এমন সুন্দর যুবককে দেখলে গলে যেতে কতক্ষণ? লিজা হেসে বলল, এ যুবককে সত্যি আমার খুব ভালো লেগেছে। এ ধরনের সরল সুন্দর লোককে ভালো না বেশে পারা যায় না। এর কথা ও কাজে কোনো রকম ছল চাতুরি নেই। সাইফুদ্দিনের মতো বুড়োর সাথে থাকতে থাকতে জীবনের প্রতি যে ঘেন্না ধরে গিয়েছিল, এর সাথে থাকতে পারলে সেটা কিছুটা দূর হবে। তার মানে ছুরি তুই মরেছিস? আরে ধ্যাত, আমাকে এত সরল সহজ মনে করো না, কারিশমা বলল। কিন্তু শেষ পর্যন্ত সামাল দিতে পারবি তো? মনে রাখিস, তার হাত দিয়ে আমাদের বড় শত্রু সালাহউদ্দিন আইবিকে খুন করাতে হবে। কারিশমা উভয়ের মধ্যে কি কি কথা হয়েছে পুরো কাহিনী শুনল। শেষে তাকে আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিয়ে বলল, নে এবার শুয়ে পড়। তারা উভয়ে শুয়ে পড়ল। আর নাসের তখনও জেগেছিল। কিছুতেই তার চোখে ঘুম আসছিল না। শুয়ে শুয়ে সে লিজার কথাই ভাবছিল। মেয়েটি মিথ্যা তো কিছু বলেনি, তাকে সে সত্যিই ভালোবাসে। নইলে শেখ মান্নানের হাত থেকে সে ওদের রক্ষা করার ঝুঁকি নিতে যাবে কেন? দিনেও একবার এ কথা বলতেই কি সে ছুটে এসেছিল? বন্দী হওয়ার পরও যে জামাই আদর পাচ্ছি তার কারণ তো এই মেয়ে। তাহলে তার ভালোবাসাকে কী করে মিথ্যা বলবো? পরক্ষণেই তার মনে পড়ে গেল ট্রেনিংকালীন সময়ের কথা। স্মরণ হলো প্রশিক্ষণের সময় তাদের বারবার সতর্ক করা হয়েছে। খ্রিস্টান মেয়েদের প্রতারণার কাহিনী তুলে ধরে বলা হয়েছে, খবরদার, এদের সম্পর্কে সাবধান থাকবে। একবার এদের খপ্পরে পড়ে গেলে ইহ ও পরকাল উভয়ই বরবাদ হয়ে যাবে। তাহলে লিজা কি সেই ধোঁকা যে তার ইহকাল ও পরকাল সব বরবাদ করতে এসেছে? এক অস্বস্তিকর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল আর নাসের। একবার মনে হয় লিজার ভালোবাসা সত্য, আবার মনে হয় ধোঁকা। এভাবে ছটপট করে বাকি রাতটুকু কাটল তার। শেষে সে এই সিদ্ধান্তে উপনীত হলো যে লিজার ভালোবাসা ধোঁকা নয়। তার সুঠাম সুন্দর দেহ ও সুদর্শন চেহারা যে কোনো মেয়েকে আকৃষ্ট করতে পারে। আগুন দেখে পতঙ্গ ঝাঁপ দিলে তাকে অস্বীকার করার কিছু নেই। এই সিদ্ধান্তে আসার পর তার এতক্ষণের উত্তেজনা ও টেনশন কিছুটা দূর হলো। সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে এলো শরীর। সারা রাতের ক্লান্তি ও ঘুম এসে জড়িয়ে ধরল তাকে। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে ঘুমের কোলে ঢলে পড়ল আর নাসের। অনেক বেলায় এক লোক তাকে ডেকে তুলল, বলল, কারিশমা আপনাকে তার কামরায় ডেকে পাঠিয়েছে। আর নাসের উঠে বসল। হাত মুখ ধুয়ে লোকটির সাথে রওনা দিল কারিশমার ওখানে। কামরায় কারিশমা একাই ছিল। লোকটি তাকে কারিশমার কামরায় পৌঁছে দিয়েই চলে গেল। বসো নাসের, কারিশমা বলল, আমি তোমার সাথে খুব জরুরি কিছু কথা বলতে চাই। আর নাসের তার সামনে এক চেয়ারে বসল। কারিশমা বলল,
আমি তোমাকে এ কথা জিজ্ঞেস করব না যে রাতে লিজা তোমাকে বাইরে নিয়ে গিয়েছিল না তুমি তাকে বাইরে নিয়ে গিয়েছিলে। রাতের প্রসঙ্গ উঠতে আর নাসের ভয়ে ও লজ্জায় একেবারে এতটুকু হয়ে গেল। সে কোনো রকমের ঢোক গেলে মাটির দিকে চেয়ে রইল, মুখে কিছু বলল না। কারিশমায় আবার মুখ খুলল, বলল, এজন্য আমি তোমাকে তিরস্কার করতে এখানে ডেকে আনিনি। আমি জানি মেয়েটা খুবই সুন্দরী ও শিশুর মতো সরল। সে তোমাকে অসম্ভব পছন্দ না করলে এভাবে রাতে গোপনে তোমার সাথে দেখা করতো না। কিন্তু আমি তাকে এবং তোমাকেও এই অনুমতি দিতে পারি না যে এভাবে রাতভর তোমরা বাইরে কাটাও। এটা একটা কেল্লা। এটা কোনো প্রেম কানুন নয় যে সারা রাত তোমরা অফিসারে মেতে থাকবে। হয়তো গত রাতের ঘটনা আমি ছাড়া আর কেউ জানে না। লিজা আমার রুমে না থাকলে হয়তো আমিও টের পেতাম না, কিন্তু প্রতিদিন এমনটি নাও ঘটতে পারে। তোমরা ধরা পড়ে যেতে পারো। ধরা পড়লে তার ফলাফল যে ভালো হবে না এটুকু বোঝো। জি, কোনো রকম উচ্চারণ করল নাসের। কারিশমা বলল, ঠিক আছে, এ কথা আমি আর কাউকে বলবো না, কিন্তু আর কখনো লিজাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। বিশ্বাস করুন, আমি কখনো এমন চেষ্টা করিনি। আর নাসের বলল, রাতে আপনাদের সাথে আলাপ সেরে যাওয়ার পথে হঠাৎ লিজার সাথে আমার দেখা হয়ে যায়। আমরা দুজনে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম সত্যি, কিন্তু লিজাকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করিনি। দেখো আর নাসের, আমার চোখে ধুলো দিতে চেষ্টা করো না। আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি তোমাদের চোখের দিকে তাকিয়ে এমন সব কথা বলে দিতে পারবো যা হয়তো তোমরা নিজেরাও বলতে পারবে না। লিজা তোমার প্রেমে দিওয়ানা হয়ে যাক, এটা আমি চাই না। কারিশমা তাকে বলল, আমি তোমার কাছেও আশা করব তার অল্প বয়সের সুযোগ তুমি গ্রহণ করবে না। এই বয়সে প্রেমের বান মেরে যে কোনো মেয়েকে ঘায়েল করা যায়। আমি আপনার কথা বুঝতে পেরেছি। স্বীকার করি, লিজা রাজকুমারীদের মতোই রূপসী। তার কাছে এমন রূপ ও যৌবন আছে যা যে কোনো মানুষকে অন্ধ করে দিতে পারে। আর নাসের বলল, কিন্তু আমরা আপনাদের কয়েদি, আর আমি নিজে একজন নগণ্য যোদ্ধা মাত্র। তাছাড়া লিজার ও আমার ধর্ম ভিন্ন। দুই ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে যেমন প্রেম হতে পারে না, তেমনি রাজকন্যা এবং এক বন্দির মধ্যেও ভালোবাসা হতে পারে না। তুমি নারীর স্বভাব সম্পর্কে কিছু জানো না যুবক। কারিশমা বলল, রাজকুমারী যদি কোনো কয়েদিকেই ভালোবেসে ফেলে তখন সে তাকেই মনে করে শাহজাদা। এই শাহজাদার বাহুবন্ধনে বন্দী হওয়ার জন্য সে তখন কেবল ছটপট করতে থাকে। আর ধর্মের কথা বলছো? ধর্মই তো মানুষকে প্রেমিক বানায়। সব ধর্মের সার কথা মানুষকে ভালোবাসো। মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যে মানব ধর্মের সৃষ্টি হয় সেটাই তো প্রকৃত ধর্ম। ভালোবাসা ধর্মের ক্ষুদ্র বন্ধন ছিন্ন করে ফেলে। তার সাথে আলাপ করে আমি তাজ্জব হয়ে গেছি। সে তোমার এতটাই অনুরক্ত হয়ে পড়েছে যে তোমার থেকে তাকে বিচ্ছিন্ন করলে সে বাঁচবে কিনা সন্দেহ। তাকে যখন আমি চাপ দিলাম এবং বললাম, খবরদার আর কখনো তার সাথে মিশবি না, সে কাঁদতে কাঁদতে বলল, না না, অমন কথা বলো না, তাহলে আমি বাঁচব না। এখন থেকে আমার বাঁচা মরা সবই আর নাসেরের জন্য। আমি বললাম, সে এক মুসলমান আর তুই খ্রিস্টান কন্যা। ধর্ম সাক্ষী করে সে তো তোকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? সে যেই খোদাকে মানে আমিও তো তাকেই মানি। যদি ধর্ম তার ও আমার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, আমি তার ধর্ম কবুল করে তার সঙ্গে চলে যাব। আর নাসের অবাক হয়ে শুনছিল কারিশমার কথা। এ কথা শুনে লিজার জন্য তার অন্তরেও ভালোবাসার ঢেউ উঠল। সে তার অসহায়ত্ব আর ভালোবাসার জটিল সমীকরণে ডুবে গেল। চিৎকার করে বলল, চুপ করুন, আমিও তো মানুষ নাকি? দয়া মায়া প্রেম ভালোবাসা এসব কি আমার থাকতে নেই? আপনি জানেন, লিজা শুধু আমার জন্য শেখ মান্নানকে অসন্তুষ্ট করেছে। শেখ মান্নান আমাকে ও আমার সঙ্গীদেরকে কারাগারে বন্দি করতে চেয়েছিল, কিন্তু লিজা তার ইজ্জত ও সম্ভ্রমের ঝুঁকি নিয়ে আমাদের মুক্ত রেখেছে। কেন সে কাজ করেছে? শুধু আমার ভালোবাসার টানে। আপনি কি আমাকে তার সাথে গাদ্দারি করতে বলেন? তার পবিত্র ভালোবাসাকে অপমান করতে বলেন? শেখ মান্নানও তো লিজাকে ভালোবাসে। লিজাকে ভালোবাসে বলেই তো সে তার কথায় তোমাকে ও তোমার সঙ্গীদেরকে মুক্ত রেখেছে।
ভালোবাসে বলেই তো সে লিজার শর্ত মেনে নিয়েছে। এখন লিজাকেও তার শর্ত পূরণ করতে হবে। লিজা যদি শেখ মান্নানের স্বপ্নপুরীতে না যায়, তবে কিসের জন্য শেখ মান্নান তোমাদের মুক্ত রাখবে? শেখ মান্নান লিজাকে ভালোবাসে না, ভোগ করতে চায়। যদি আপনার কথা মতো ধরেই নিই সে লিজাকে ভালোবাসে, তাতেও কিছু আসে যায় না, কারণ লিজা তাকে ভালোবাসে না। অতএব শেখ মান্নানের স্বপ্নপুরীতে তার যাওয়ার প্রশ্নই ওঠে না। লিজা আমাকে ভালোবাসে, আমিও লিজাকে ভালোবাসি। অতএব আপনি আপনার নিষেধাজ্ঞা উঠিয়ে নিন। দয়া করে আপনি আমাদের পথ আগলে দাঁড়াবেন না। কিন্তু শেখ মান্নানও তো তার ভালোবাসায় অন্ধ হয়ে আছে। এ কেল্লার অধিপতি সে কি তোমাদের ভালোবাসা মেনে নেবে? যুবক, তুমি বুঝতে পারছো না তুমি যা বলছো তার পরিণতি কত ভয়ঙ্কর। শেখ মান্নান তোমাদের কাউকে জীবিত রাখবে না। আমি আবারও বলছি, তুমি লিজার পথ থেকে সরে দাঁড়াও। না, এটা কিছুতেই সম্ভব নয়। প্রয়োজন হলে আমি লিজার সম্ভ্রম বাঁচাতে নিজেকে কুরবানি করে দেব। আর নাসের বলল, যদি সে মেয়ে হয়ে আমার প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করতে পারে, তবে আমি কেন তা প্রকাশ করতে পারবো না? আমি পুরুষ। লিজার প্রতি আমার অন্তরে যেমন গভীর ভালোবাসা রয়েছে, তেমনি তাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করার দায়িত্বও রয়েছে। আমি সে দায়িত্ব প্রাণ দিয়েই পালন করব। আসতে বলো, দেয়ালেরও কান আছে। আমি বুঝতে পারিনি তোমরা পরস্পরকে এত বেশি ভালোবাসো। আমি তোমার মঙ্গলের জন্যই তোমাকে লিজার পথ থেকে সরে দাঁড়াতে বলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি মহাপ্রভু সত্যি তোমাদের দুজনের অন্তরকে এক করে গেঁথে দিয়েছেন। কিন্তু তোমাদের মিলনের পথে মহা অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে শেখ মান্নান। তার মোকাবেলা করার সাধ্য এ মুহূর্তে আমাদের কারণেই। সে যদি তোমাদের সম্পর্কের কথা টের পায়, তাহলে দুজনকেই খুন করে ফেলবে। সে এক গুপ্তঘাতক দলের সর্দার। তোমাকে গোমাস্তগিনের হাতে তুলে দিতে রাজি হলেও লিজাকে সে ছাড়বে না। আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। দুশ্চিন্তায় ছেয়ে গেল কারিশমার চেহারা। একটু পর মুখ তুলে আর নাসেরকে ইশারায় কাছে ডাকল। আর নাসের তার কাছে গেলে সে বলল, তুমি কি সিরিয়াস? তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি তার সঙ্গে কোনো প্রতারণা করবে না? বুকে হাত দিয়ে নয়, আপনি যদি চান এই গর্দান কেটে দিয়ে আমি প্রমাণ করব আমার ভালোবাসায় কোনো খাদ নেই। তাহলে আমার কথা শোনো। লিজা আমার ছোট বোনের মতো। তাকে আমি যেমন শাসন করি তেমনি ভালোবাসি। আজ সে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই অবস্থায় আমি নিষ্ক্রিয় থাকতে পারি না। যদি লিজাকে বাঁচাতে চাও এবং নিজে বাঁচতে চাও, তবে তোমাদের এখান থেকে পালাতে হবে। তোমরা যদি জলদি এই কেল্লা থেকে পালাতে না পারো, তবে লিজাকে শেখ মান্নান তার শর্ত মান্য করতে বাধ্য করবে। না, সে সুযোগ আমি তাকে দেব না। আপনি একটু রহমদিল হন, একটু সহায়তা করুন আমাদের। আমি লিজাকে নিয়ে অবিলম্বে কেল্লা থেকে পালাতে চাই। মাথা ঠান্ডা করো, ভেবে দেখি কি করা যায়। কারিশমা বলল, তুমি এখন আর কয়েদি নও। গোমাস্তগিনের অনুরোধে শেখ মান্নান তোমাদেরকে তার হাতে তুলে দিয়েছেন। গোমাস্তগিন নিজের মেহমান বলে গণ্য করেছেন তোমাদের। আর নাসেরের মনে লিজার সম্পর্কে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারিশমার সাথে এ আলাপের মধ্য দিয়ে তা পরিষ্কার হয়ে গেল। লিজার প্রতি তার ভালোবাসা আরও গভীর হল। লিজাকে দেখা ও তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল তার মন। সে কারিশমাকে জিজ্ঞেস করল, লিজা এখন কোথায়? কারিশমা তাকে বলল, রাতে ফেরার পর তাকে আমি অনেক বকাঝকা করেছি। দুঃখে লজ্জায় সে রাতভর জেগে কাটিয়েছে। ভোরে আমি তাকে আদর করে বললাম, কাঁদিস না। যে যুবককে তুই মন দিয়েছিস সে কয়লা না হীরা আমি বাজিয়ে দেখি। যদি তোদের প্রেম খাঁটি হয় তাহলে তুই তাকে পাবি, আর যদি দেখি প্রেম নয়, এ শুধু চোখের নেশা, তাহলে তুই মরেছিস। এখন আর কান্নাকাটি করার দরকার নেই। নাস্তা করে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে থাক। আমি আর নাসেরের সাথে আলাপ করে তোকে ডেকে তুলব। ও প্রথমে যেতে চায়নি, শেষে আমি জোর করে তাকে শুইয়ে দিয়ে এসেছি। এখন হয়তো ঘুমিয়ে আছে। কারিশমার তীর পরিপূর্ণ লক্ষ্য ভেদ করল। সে লিজার জন্য আর নাসেরকে পাগল বানাতে চাচ্ছিল। তার সে উদ্দেশ্য সফল হল। আর নাসের সেখান থেকে যেন বাতাসে উড়ে বাইরে এলো। যখন সে তার কামরায় গেল, সাথীরা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে?
সে ওদের মিথ্যা বলল এবং সান্ত্বনা দিয়ে বলল, পালাবার একটা ব্যবস্থা হচ্ছে, চিন্তার কিছু নেই, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সে যে তখন তার দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছে, বন্ধুরা তার কিছুই টের পেল না।